আসসালামু আলাইকুম বন্ধুরা, রৌদ্রময় বালুচর পল্পের পার্ট 3। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজ বাড়িটা অনেক শান্ত লাগছে, কোনো কোলাহল নেই। এমনটা তো থাকে না। কই গেল সবাই? আগে তো চেঁচামেচির জ্বালায় বাড়িতেই থাকা যেতে না। জোহান কি বাড়িতে নেই? কই গেল সে? নিজেই নিজেকে প্রশ্ন করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসি। ড্রয়িং রুমে আম্মুকে না দেখে ডাক দিলাম, আম্মু, ও আম্মু, জোহান কি বাড়িতে নেই? মেয়ের এমন হাঁক ছাড়া ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। রেগে গিয়ে বললেন, কি হয়েছে কি? এমন ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো ডাকছিস কেন? আম্মুর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে রেগে আছে অনেক, আবার হাসিও পাচ্ছে। হাসিটা নিজের মাঝে দমিয়ে রেখে আম্মুকে বললাম, আম্মু, আমি তোমার ছাগলের নই, আর ৩ নাম্বার বাচ্চা হবে না, ২ নাম্বার বাচ্চা হবে, ঠিক আছে? বলেই আবার হেসে দিলাম ৩২ পাটি দাঁত বের করে। হি। মার্জিয়া বেগম একটু শক্ত করে বলেন, মায়ের ভুল না ধরে আগে বল কি জন্য ডাকছিলি এমন করে? আম্মু, জোহান কি আজ বাড়িতে নেই? আমি বাড়িতে আসার পর থেকে একবারও দেখলাম না। জোহানকে নতুন জায়গায় টিউশন পড়তে পাঠিয়েছি, সেখানেই গেছে, ফিরে আসবে কিছুক্ষণ পরে, বলেন মার্জিয়া বেগম। নতুন জায়গায় কেন টিউশনি করতে দিয়েছ? আগের জায়গায় কি হয়েছে? বলল যারা। তোর গুণধর ভাই স্যারের কাছে আমার প্রশংসা করতে গিয়ে তো আর এক জায়গায় বিয়ে ঠিক করে আসছে। আমার সাথে বিয়ে ঠিক করছে স্যারের মামার সাথে। স্যার ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি এই বিয়েতে রাজি কিনা। কি লজ্জায় পড়তে হলো আমাকে তখন। সব সময় বেশি কথা বলে, কতবার না করি বেশি কথা না বলতে, তারপরও বলে শয়তান ছেলে। তাই বেতন দিয়ে আগের জায়গায় না করে দিয়েছি। বলেই আবার হাঁটা শুরু করলেন রান্নাঘরের দিকে মার্জিয়া বেগম। মায়ের রিয়াকশন দেখে আর কিছু বলার সাহস হলো না। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করলাম। যারাদের বাড়ি এতটাও বড় না, একতলা বাড়ি, 3টা বেডরুম, একটা ওয়াশরুম আর একটা রান্নাঘর। যারাদের একটা টিনের ঘরও আছে, কিন্তু সেটা পুরনো, থাকে না কেউ, কিন্তু ঘরটা পরিপাটি করে রাখে। বলা তো যায় না কখন মেহমান চলে আসে, তাই টিভি দেখার মাঝে ফোন বেজে ওঠে। সোফায় বসে থেকেই পিছনে ঘুরে দেখে মায়ের ফোন বাজে। বসে থেকে মাকে ডাক দেয় যারা, আম্মু, তোমার ফোন বাজে, দেখো কে ফোন দিয়েছে। মেয়ের ডাক শুনে কপালে বাজ পড়ে মার্জিয়া বেগমের। রেগে বলেন, বসে না থেকে উঠে দেখতে পারিস না কে ফোন দিয়েছে? এটার জন্য মাকে ডাকতে হবে? যত সব। কি আর করার, বসা থেকে উঠে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে। তাই সাথে সাথে কলটা ধরে বলতে লাগলাম, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? আনিসুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমরা সবাই কেমন আছো? বাবার গলার স্বর শুনে ফুপিয়ে কেঁদে ওঠে যারা। যদিও তার বাবা প্রতিদিন কল করে, তারপরও বাবার আদর কি আর ফোনে কথা বলে পাওয়া যাবে? নিজেকে কোনো রকম সামলিয়ে বাবার কথার উত্তর দেয় যারা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আব্বু। আব্বু, তুমি কবে আসবে ওই দূর দেশ থেকে? কত দিন হলো তোমায় কাছ থেকে দেখি না, একটু ছুঁয়ে দেখতে পারি না, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে পারি না। জানো আব্বু, আমি তোমায় কত মিস করি। বলে আবারও কান্না করতে থাকে। মেয়ের কথা শুনে কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। সেই ছোট্ট থাকতে রেখে এসেছে এই দূর দেশে। 11 বছরের মেয়ে আর 3 মাসের ছেলেকে রেখে এসেছে। কষ্ট তো হয়ই একটু। মা, তুমি তো জানো আমি তোমাদের চোখের পানি সহ্য করতে পারি না। মেয়ের কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। এসে দেখে বাপ আর মেয়ে মিলে কান্না করছে। মেকি রাগ দেখিয়ে মেয়েকে 2-1 কথা শোনালেন, যেন কান্না করাটা বন্ধ করে। এরকম কান্না করছিস কেন? তোর বাবা তো প্রতিদিন ফোন করে। এখন কান্না করে রাতে মাথা ব্যথা নিয়ে তো আর ঘুমাতে পারবি না। তখন আমাকেই এই অসুস্থ শরীর নিয়ে তোর সেবা করতে হবে। তোর যে মাইগ্রেনের ব্যথা আছে, ভুলে গেছিস? যা, খাবার খেয়ে ঘরে যা। ফুপাতে ফুপাতে খাবারটা খেয়ে সোজা রুমে চলে আসে ভদ্র মেয়ের মতো যারা। বেডে শুয়ে কল করে গ্রুপের মাঝে, যে গ্রুপে শুধু তারা 3 বান্ধবী অ্যাড আছে, যারা, মিম আর ফিহা। নিজের রুমে এসে আরমান লাগেজটা রাখে একপাশে। রুমের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে রুমে শুধু একটা বেড ছাড়া কিছু নেই। ক্লান্ত শরীরের খিটখিটে মেজাজটা আরও বিগড়ে যায়। ফোঁস করে একটা শ্বাস ফেলে। আরমানের রুটায় ওয়াশরুম অ্যাটাচ করা, তাই আর বেশি কিছু না ভেবে আগে একটা লম্বা শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর রুমে রোহান বসে আছে। সাথে সাথে কপালে বাজ পড়ে, এই ঝামেলা এড়াবারে ফাটে কি করে? তখনই প্রশ্ন ছড়ে দেয় সে, এই রুমটা কি তোর রোহান? তো আমি কি করব? তোর থাকতে মন না চাইলে যেতে পারিস, আমি মানা করব না।
গা ছাড়া ভাব নিয়ে কথাটা বলল আরমান। ভাই দেখ, এটা একটা সিরিয়াস বিষয়। তোর রুমের ওয়াশরুম ছাড়া মাত্র একটা ওয়াশরুম আছে এখানে। ওয়াশরুমের সামনে এখন বিশাল বড় লাইন গেঁথে আছে। আমি সুযোগই পাচ্ছি না ফ্রেশ হওয়ার জন্য। জেরি জিনিয়া ফ্রেশ হয়ে বের হওয়ার পর জাহেদ ঢুকেছে ওয়াশরুমে, এখনও বের হচ্ছে না। তাই তো আমি তোর রুমে এসেছি ফ্রেশ হতে। কাদার ভান করে বলে রোহান। আরমান বলে, বুঝলাম, ফ্রেশ হবি, ভালো কথা, কিন্তু আমার কোনো জিনিসে হাত দিবি না। এমনি আমার বডি ওয়াশে ওঠা, মাথায় যেন থাকে। বুঝেছি। তোর ওই ব্র্যান্ডের ক্যাদারামের বডি ওয়াশ ব্যবহার করার আমার কোনো শখ নেই। আমার এই 10 টাকার ডেটল সাবান যথেষ্ট। স্টুপিড, এটা ক্যাদারামের হবে না, ক্লেদালামের হবে। এত পড়াশোনা করে মূর্খই রয়ে গেলি। হয়েছে তোর আমাকে সুশিক্ষা দেওয়া? হয়ে থাকলে সর সামনে থেকে, আমি ফ্রেশ হব। রোহান আরমানের সাথে আর কথা বাড়ায় না। লাগেজ থেকে নিজের পরার জন্য একটা ট্রাউজার আর টি শার্ট ভরে করে পরে নেয়। নিজের ভেজা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বেরিয়ে পড়ে রুম থেকে বের হয়ে দেখে জেরিন বারান্দায় বসে আছে। ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সিস্টার, কি হইছে? এখানে বসে আছো কেন? জেরিন তার সব ভাই বোনের ছোট বলে সবার আদরের। জেরিন মন খারাপ করে বলে, ভাইয়া, আমার আর আপুর রুমে শুধু একটা বেড, কি করে রাতে ঘুমাবো? আজ রাতটা ম্যানেজ করে নাও, কাল সব কিছুর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এখন সন্ধ্যা হয়ে আসছে, রুমে যাও, ভাইয়া সবার খাবারের ব্যবস্থা করছি, ওকে? এই বলে রুমে আসে আরমান আর ফোন করে একজন লোকে আর বলে তাদের রাতের খাবারের ব্যবস্থা করতে। কথা বলে পকেটে মোবাইল রাখতে যাবে এমন সময় কল আসে একটা। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে ওর বাবা কল করেছে। আসসালামু আলাইকুম আব্বু। ওপাশ থেকে আরিফ খান বলেন, ওয়ালাইকুম আসসালাম মাইসান। ঠিকমতো পৌঁছে গেছো তোমরা সবাই? কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, কোনো সমস্যা হয়নি, এখানে সব ঠিক আছে। শুধু রুমে কিছু জিনিসপত্রের দরকার, তা কালকের মাঝে ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমি রাশেদকে কেন সাথে করে নিয়ে যাওনি? রাশেদ হচ্ছে আরমান খানের পার্সোনাল সেক্রেটারি। আমি ওরে ইচ্ছে করে নিয়ে আসিনি, আমি ওরে কিছু কাজ দিয়ে এসেছি, সেগুলো শেষ হলো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রেস্ট নাও সবাই, আর তোমার বোনদের দেখে রেখো। বলে কল কেটে দেয় আরমান। কি অবস্থা, কেমন আছিস সবাই? বলল ফিহা। তুই আমাদের সাথে কথাই বলিস না শয়তান কথাকার। মিম। কেন ভাই, আমি আবার কি করলাম তোদের? ফিহা। অনেক কিছু করেছি। আজ কলেজে যাসনি কেন? যারা। আচ্ছা রাগ করিস না দোস্ত, কাল যাব পাক্কা, দেখে নিস। ফিহা। আচ্ছা যারা, তুই ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পেরেছিলিস তো? কোনো সমস্যা হয়নি? মিম। মাঠ দিয়ে যেতে পারিনি আমি, মাঠের ভিতরে ঢুকতে দেয়নি আমাকে দারোয়ান চাচা, বলল কোন সাহেব টাহেব আসবে নাকি, তাই আমাকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করে বলে যারা। কি, ওই দারোয়ানের এত বড় সাহস? আমার বান্ধবীকে ঢুকতে দেয়নি? রবিবার শুধু কলেজে গিয়ে নিই একবার, তারপর মজা দেখাবো ওই দারোয়ান বুড়োকে, বলল মিম। আচ্ছা এসব বাদ দে এখন, তোর পায়ে মলম গালিয়েছিস? প্রশ্ন করল যারা। এদের কথা শুনে ফিহা বলে, কি হয়েছে মিম তোর? রাস্তায় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। কতবার বলি উঁচু জোতা পরে কলেজে আসবি না, কে শোনে কার কথা? ডং করে উঁচু জোতা পরে এখন পায়ে ব্যথা পেয়ে বসে আছে। আরে এত ব্যথাও পাইনি, রবিবারে বটতলায় দেখা হবে। যারা, তুই কিন্তু আমার জন্য দাঁড়াবি, ঠিক আছে? এখন রাখি, মা ডাকছে। বলেই কলটা কেটে দিল।